বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ অনার্স দর্শন এবং এমএ দর্শন প্রোগ্রামের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রাচ্য দর্শন এবং পার্শ্ব দর্শনের একটি তুলনা, অর্থাৎ তুলনামূলক একটি আলোচনা। পার্শ্ব দর্শন বলতে আমরা কি বুঝবো, প্রাচ্য দর্শন বলতে আমরা কি বুঝবো এবং এর সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কি। আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছি আমি দর্শন বিষয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, এবং আমার সাথে বা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দর্শন বিষয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার। আমরা দুজন মিলে এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানার চেষ্টা করব যে প্রাচ্য দর্শন বলতে আসলে কি বোঝায় এবং প্রাচ্য দর্শনের কি কোনো ধারা বা কি সম্প্রদায় সেখানে ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা যদি প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে তুলনামূলক আলোচনা এটি করতে চাই, তাহলে প্রথমেই কিন্তু আমাদেরকে জানতে হবে দর্শন জিনিসটি কি। বেসিক্যালি দর্শনের সংজ্ঞা দেওয়া খুবই দুরূহ ব্যাপার, তবে সাধারণভাবে জগৎ জীবন সম্পর্কিত যে বিভিন্ন মৌলিক প্রশ্নাবলী, এই প্রশ্নাবলীর এক ধরনের যৌক্তিক আলোচনা করে দর্শন। এবং এই দর্শনের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটি খুবই গুরুত্বপূর্ণ অংশ বা ধারা জুড়ে আছে। প্রথমে যদি আমরা প্রাচ্য দর্শনের ক্ষেত্রে কথা বলতে চাই, তাহলে বলতে পারি প্রাচ্য দর্শনের সূত্রপাত ঘটে 600 BC-তে, এবং এক্ষেত্রে দেখা যায় যে মূলত আত্মাকেন্দ্রিক, তাদের আত্মাকে কেন্দ্র করেই তাদের দর্শন গড়ে উঠেছে, আত্মার মুক্তি। এই জন্য অনেক সময় তাদেরকে স্পিরিচুয়াল ফিলোসফি অথবা আধ্যাত্মবাদ ফিলোসফি বলা হয়ে থাকে। এবং এক্ষেত্রে মোটা দাগে আমরা কয়েকটি সম্প্রদায়ের কথা উল্লেখ করতে পারি, যেমন চৈনিক দর্শন, জাপানি দর্শন, ভারতীয় দর্শন, এবং আরো অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে। এবং এগুলো যদি আমরা জানি, তাহলে মোটামুটি আমরা প্রাচ্য দর্শন সম্পর্কে ধারণা পাবো বলে আশা করি। তাহলে আপনি আমাদেরকে একটু বলেন যে, যেহেতু আমরা দেখলাম যে প্রাচ্য দর্শনের অন্তর্গত হলো মুসলিম দর্শনের একটা পার্ট, যদি স্পেনের যেটা আলোচনা সেটা বাদ দিয়ে চৈনিক দর্শন, জাপানি দর্শন এবং ভারতীয় দর্শন। তো চৈনিক দর্শন বলতে আসলে আমরা এখানে কি কি ধারা আছে? চৈনিক দর্শনের ক্ষেত্রে মোটামুটি 3টি ধারাকে গুরুত্বপূর্ণ ধারা বলা হয়, যেমন কনফুসীয়বাদ, তাওবাদ এবং বৌদ্ধ দর্শন। এই 3টিকে গুরুত্বপূর্ণ বলা হয়। এটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে বলা যায় যে কনফুসীয়বাদটা মূলত কনফুসিয়াসের মাধ্যমে এই দর্শন চর্চা শুরু হয়। এটিও 600 BC-তে হয়ে থাকে, এবং কনফুসীয় দর্শনের মূল যে বিষয়টি ছিল সেটি মানুষে মানুষে এক ধরনের ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ কিংবা মমত্ববোধ, এইগুলোকে জাগ্রত করাই হলো তার দর্শনের মূল লক্ষ্য, এবং যার কারণে কিন্তু তার এই যে তার দার্শনিক আলোচনাটা এত বেশি জীবন বান্ধব ছিল যে তৎকালীন সময়ে তারা ধর্মদর্শনে পরিণত হয়ে গেছিল সাধারণ মানুষের কাছে। আর যদি আমরা তাওবাদের কথা বলি, তাহলে দেখা যায় যে তাওইজম এটির প্রতিষ্ঠাতা লাওজু, এবং এটি তাও শব্দের অর্থ হচ্ছে ওয়ে বা পথ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, যে কোনো ধরনের পথ হতে পারে, সৎ অসৎ হতে পারে। এবং এদের প্রধান ধর্মগ্রন্থ বা গ্রন্থ বলা হয় তাও তে চিংকে। আর যদি আমরা বৌদ্ধ দর্শনের কথা বলি, আপনি জানেন আমরা কম বেশি সবাই বৌদ্ধ দর্শন সম্পর্কে এটি জানি। এটির উৎপত্তি ভারতে হলেও প্রধান মন্দিরগুলো বা বড় ধরনের মন্দিরগুলো চীনে অবস্থিত হওয়ার কারণে ওখানে অনেক বেশি এটি প্রসারিত হয়, চর্চা হয় এটি বৌদ্ধ দর্শনটি। এবং বৌদ্ধ দর্শনে আমাদের মতো আমরা যেমন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের যে বিষয়টি, এখানে কিন্তু বৌদ্ধ দর্শনে বা ধর্মে নেই, এটা লক্ষ্য করা যায় না। তাহলে আমরা মোটামুটি তাহলে আমরা চীনা দর্শনের একটা ধারাগুলো জানলাম বা বিভিন্ন সম্প্রদায়। তাহলে যে জাপানের ক্ষেত্রে, অর্থাৎ জাপানি দর্শনের ক্ষেত্রে ধারাগুলো কেমন ছিল? জাপানের ক্ষেত্রেও এরকম কয়েকটি ধারা, গুরুত্বপূর্ণ ধারার কথা বলা যেতে পারে, বিশেষ করে তাদের শিন্টোবাদ। এরপরে চীনের মতো কনফুসীয়বাদ বা বৌদ্ধ দর্শনও সেখানে অনেক বেশি ডেভেলপ করে, এবং সাথে সাথে
খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম ওখানে অনেক বেশি ডেভেলপ করে। তো আমরা যদি শিন্তো ধর্ম সম্পর্কে বলতে যাই তাহলে বলতে পারবো যে এই ধর্মের কিন্তু ওরকম কোনো নির্দিষ্ট বা প্রাতিষ্ঠানিক ওরকম কোনো প্রবর্তক নেই, তবে এটি কিন্তু জাপানের নিজস্ব দর্শন। মানে চীনে যেমন কনফুসিয়াসবাদ ছিল নিজস্ব, তেমনি জাপানে শিন্টোবাদটা হচ্ছে এদের নিজস্ব। আর খ্রিস্টান ধর্মের বা দর্শনের কথা যদি বলি, দেখা যায় যে আমেরিকা থেকে অনেকেই ব্যবসা করার জন্য জাপানে আসে এবং তাদের মাধ্যমে এই খ্রিস্ট ধর্মের একটা ওখানে চর্চা হয় এবং এই ধারাটা ওখানে গ্রো করে। তাহলে দেখা যাচ্ছে যে কনফুসীয়বাদের যদি চীনে জন্ম হলো, সেটার একটা জাপানে একটা ধারা ছিল, সেখানে একটা প্রসারণ সেখানে ছিল। আবার বৌদ্ধ দর্শনে একইভাবে চীনেও ছিল, জাপানেও ছিল। আবার খ্রিস্ট ধর্মেরও একটা প্রসারণ সেখানে আমরা দেখেছি। তাহলে এখন আমরা যদি আপনি যদি আমাদের এটা ব্যাখ্যা করেন, তাহলে আমাদের বিষয়টা একটু পরিষ্কার হবে। সেটা হচ্ছে ভারতীয় দর্শনে যে ধারাগুলো বা সম্প্রদায়, ভারতীয় দর্শনের কথা যদি আমরা বলি, ভারতীয় দর্শনেও নির্দিষ্টভাবে কোনো নির্মাতা লক্ষ্য করা যায় না এবং তাদের প্রধানত 9টি সম্প্রদায় আমরা দেখতে পাই। এবং আপনি জানেন যে আমরা যে 9টি সম্প্রদায়ের কথা বলছি, এই সম্প্রদায়ের 3টি সম্প্রদায়কে আস্তিক সম্প্রদায় বলা হয় এবং বাকি 6টি সম্প্রদায়কে নাস্তিক সম্প্রদায় বলে। তবে আমরা যে আস্তিক এবং নাস্তিক যে বিষয়টি যেভাবে বুঝি, তারা কিন্তু আস্তিক এবং নাস্তিকটা একটু ভিন্ন। যেমন ভারতীয় দর্শনের ক্ষেত্রে দেখা যায় যে যারা বেদের অস্তিত্বে বিশ্বাসী তাদেরকে বলা হয় আস্তিক, আর যারা বেদের বিরোধী বা অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। তো বেদের অস্তিত্বে বিশ্বাসী এরকম 3টি সম্প্রদায় আছে, চারবাক, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করে, যাদেরকে আমরা নাস্তিক সম্প্রদায় বলি। আর আস্তিক সম্প্রদায় বাকি 6টা। এই বাকি 6টা সম্প্রদায় হলো সাংখ্য, ন্যায়, বৈশেষিক, যোগ, মীমাংসা, বেদান্ত। এই 6টি সম্প্রদায়কে তাদের দৃষ্টিতে আস্তিক সম্প্রদায় বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বললেন যে প্রাচ্য দর্শনের মধ্যে এই যে বিভিন্ন ধারা আছে এবং অনেকটা অঞ্চল ভিত্তিক গড়ে উঠেছে, ভারতীয়, চৈনিক, জাপানি, তাই না? তাহলে পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে এই ধারাগুলো কেমন? আসলে পাশ্চাত্য দর্শন আমরা সবাই কম বেশি জানি যে 600 BC-তে গ্রিসের মাইলেটাস নগরীতে এর সূত্রপাত ঘটে থেলিসের হাত ধরে। এবং আপনি খেয়াল করে দেখেন সেখানে আমরা কি ধরনের বিষয়গুলো লক্ষ্য করি। তাদের মধ্যে প্রথমত যে আলোচনাগুলো ছিল যে জগৎ কিভাবে সৃষ্টি হলো, জগৎ কোথা থেকে আসলো, জগতের আদি উপাদানটা কি। অর্থাৎ এই আদি উপাদানকে কেন্দ্র করেই তাদের দার্শনিক চর্চা প্রাথমিকভাবে শুরু হয়। অর্থাৎ আপনি দেখেন প্রাচ্যের থেকে কিন্তু তাদের ধারাটা ভিন্ন। এবং তারা কিন্তু আমরা প্রাচ্যে দেখছি যে তারা অনেকটা জীবন কেন্দ্রিক তাদের দর্শনটা, কিন্তু এখানে কিন্তু বিশ্বতত্ত্ব বা কসমোলজিক্যাল, তারা যে কোথা থেকে জগৎ আসলো, কোন উপাদান থেকে কিভাবে সৃষ্টি হলো, এই কেন্দ্রিক তাদের প্রাথমিক আলোচনা বা দার্শনিক আলোচনা সূত্রপাত ঘটে। এবং এটাকে আমরা মোটামুটি 3টি প্রধান সম্প্রদায় বলতে পারি বা ধারা বলতে পারি, যেমন গ্রিস, এরপর ব্রিটিশ বলতে পারি এবং আমেরিকা। এই 3টা ধারা, আবার ব্রিটিশের বাইরে সবাইকে মিলে ইউরোপিয়ান ফিলোসফি বলা হয় থাকে আর কি। এই কয়েকটি ধারা সেখানে বলা যেতে পারে যে এগুলো হচ্ছে পাশ্চাত্য দর্শনের ধারা। তাহলে আমরা দেখলাম পাশ্চাত্য দর্শন, আপনার যেটা বলছেন এইটাও আপনি বললেন যেটি, যে সেটা হচ্ছে এটাও প্রাচ্য দর্শনের মতো খ্রিস্টপূর্ব 600 অব্দে বা সালে, 600 খ্রিস্টপূর্ব সালে জন্ম নিয়েছে থেলিসের মাধ্যমে। এবং আপনি যেটা বললেন যে এইখানে প্রাচ্যের যে ধারাটা ছিল, এটা ছিল জীবনকেন্দ্রিক, নৈতিক বা আত্মিক মুক্তির দিকে তারা জোর দিয়েছে। আর পক্ষান্তরে পাশ্চাত্যের ধারা ছিল আপনার ওই যে বিশ্ব প্রকৃতি নিয়ে, বিশ্ব জগতের উৎপত্তি, আদি উপাদান, কার্যকারণ, তাই না, এইসব বিষয়গুলো। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখেন যে আমরা প্রাচ্যের দিকে যদি তাকাই তাহলে সেটা দেখতে পারবো যে মিথ্যা আমিত্ব থেকে তারা মুক্তি, অর্থাৎ মিথ্যা আমিত্ব থেকে মুক্তি নিয়েই তারা পরিশুদ্ধ হতে চাচ্ছে। অর্থাৎ আত্মার মুক্তির দিকে তারা গুরুত্ব দিচ্ছে, মূল ফোকাসটা। অর্থাৎ পরকাল নির্ভর আমরা আধ্যাত্মিকতার দিকে, তাদের স্পিরিচুয়ালিটির দিকে তাদের এই বিষয়টা, এটা আমরা বলতে পারি, যেটি কিন্তু আমরা পাশ্চাত্য দর্শনে আমরা দেখি না। তাহলে আমরা যদি সামারাইজ করি বিষয়টা, যে তাহলে প্রাচ্য পাশ্চাত্যের আমরা একটা তুলনা করি যে কে কোন দিকে ফোকাস করে, তাহলে একটা দেখা যাচ্ছে যে প্রাচ্য দর্শনে নৈতিক জীবন বা নৈতিক বিকাশ বা আধ্যাত্মিক বিকাশের উপর বেশি জোর দেওয়া হয়েছে। পক্ষান্তরে পাশ্চাত্য দর্শনে, যেটা আমরা ওয়েস্টার্ন ফিলোসফি বলি, সেখানে আমরা দেখেছি যে বস্তু জগতের প্রকৃতি, বস্তুর প্রকৃতি, জগতের আদি উপাদান, বস্তুবাদী চিন্তাধারা বেশি প্রাধান্য বিস্তার করেছে। আরেকটি বিষয় মনে হয় বলা যায়, সেটি যে প্রাচ্য দর্শনে যেভাবে সত্যকে মানে প্রদত্ত সত্যকে ধরে নেওয়া হয়েছে, মানে ঠিক অতটা প্রমাণ বা যুক্তির ব্যাপারটা হয়তো অতটা জোরালো
প্রাচ্য দর্শনে ছিল না, যেটা পাশ্চাত্য দর্শনে ছিল। অর্থাৎ পাশ্চাত্য দর্শন যখন মৌলিক জিজ্ঞাসা মুখোমুখি হয়েছে তখন প্রত্যেকটি বিষয়ের যুক্তি বা প্রমাণের আবশ্যকতা সেখানে লক্ষ্য করা গেছে। আরেকটি বিষয় আমার মনে হয় যে আপনি যদি ধর্মের ক্ষেত্রেও যদি যান, দেখেন খেয়াল করে যে ধর্মের ক্ষেত্রে প্রাচ্য দর্শনে যেমন তারা জীবন এবং ধর্মের সাথে অনেকটা একাকার করে ফেলেছে, কিন্তু এটা কিন্তু পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে যদিও পাশ্চাত্য দর্শনের মধ্যযুগে আপনার একটা ধর্মীয় দর্শন ছিল, প্রভাব ছিল, কিন্তু ওভারঅল আমার মনে হয় যে সেখানে যুক্তি, বিশ্লেষণ, বিচার এইগুলো বেশি গুরুত্ব পেয়েছে, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে মোটামুটি আমরা জানতে পারলাম যে প্রাচ্য দর্শনের মধ্যে কি কি ধারা বা সম্প্রদায় ছিল এবং আপনার পাশ্চাত্য দর্শনের মধ্যে কি কি ধারা বা সম্প্রদায় ছিল, এবং এই দুই ধারার দুটি গুরুত্বপূর্ণ, কিন্তু দুটি ধারার ফোকাস বিন্দু কোথায় ছিল, কারা বেশি কিসের পরে জোর দিয়েছে, জীবনের পরে, ব্যবহারিক জীবনের পরে বা নৈতিক জীবনের পরে, কেউ হয়তো বৈষয়িক জীবনের পরে জোর দিয়েছে। এটার একটা তাৎপর্য আমরা আছে। আমরা দেখি যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পাশ্চাত্য বেশি অগ্রসর, অথচ আবার নীতি নৈতিকতা ধর্মের ক্ষেত্রে প্রাচ্য বেশি অগ্রসর। এবং এই ধর্মের কথা যেহেতু বললেন, আপনি দেখেন আমরা যদি প্রাচ্যের ক্ষেত্রে খেয়াল করি, এখানে কিন্তু মানে দার্শনিক এবং ধর্মপ্রচারক তারা কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে, কিন্তু এই বিষয়টিতে কিন্তু আপনার পাশ্চাত্যের দিকে যদি আপনি খেয়াল করেন, সেখানে আপনি দেখবেন প্রয়োগবাদী এক ধরনের মানসিকতা, সেখানে অস্তিত্ববাদ কিংবা সেখানে যুক্তির নির্ভর, সেখানে প্রমাণ নির্ভর, অর্থাৎ ধর্মীয় যে ধর্মগুরুদের যে ধর্ম প্রচারের যে বিষয়গুলো, সেটা কিন্তু ওই অর্থে আমরা পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে লক্ষ্য করি না। ওখানেও আমরা প্রাচ্যের সদ্গুণের কথা দেখেছি, পাশ্চাত্য সদ্গুণের কথা দেখছি, কিন্তু গুরুত্বটা বেশি দিচ্ছে কিন্তু প্রাচ্যে সদ্গুণ সম্পর্কে, মানে জীবনের প্রতি এবং জীবনের যে বিকাশ, বিশেষ করে ইনার সেলফের আত্মিক উন্নতি, অন্তর্জীবনের বিকাশ বেশি জোর দিয়েছে প্রাচ্য দর্শনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে প্রাচ্য দর্শনের ধারাগুলো কি, পাশ্চাত্য দর্শনের ধারাগুলো কি, এবং এরা কে কোন বিষয়ের পরে বেশি জোর দিয়েছে। এসব বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।